বক ফার্মিং বক ফার্মিং ইস্টবেঙ্গল নিয়ে এবং কিছুটা ভারতীয় ফুটবল মনোভাব নিয়ে একটা একটা বক্তব্য পেশ করব। আমার গতকালের যে একটা অডিও ছিল ক্যাঙ্গারু সংরক্ষণ প্রকল্প, সেটা নিয়েও কিছুটা আলোচনা করব, কেননা তার পরিপ্রেক্ষিতে এক ইস্টবেঙ্গল ফ্যান কিছু লিখেছে আমাকে আমার চ্যাট ফোরামে। তো গতকাল শুতে যাওয়ার আগে আমি দেখলাম যে ইস্টবেঙ্গলের কিছু কর্মকর্তা, তার মধ্যে একজনকে আপনারা চেনেন, আরেকজন জানি না সে কর্মকর্তা কিনা, কিন্তু মনে হলো হয়তো সে এখন জড়িত ইস্টবেঙ্গলের সঙ্গে, আমি জানি না। তো দেখলাম যে দ্বিতীয় ব্যক্তি, মানে যে জড়িত, যাকে আপনারা হয়তো সেই অর্থে চেনেন না, জানেন না, আমিও জানি না। তো সে দেখলাম কলকাতার একটা নামি একটা ক্লাবে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর, মানে যে রাষ্ট্রদূত রয়েছে, তাকে সংবর্ধনা করছে এবং ছবি দিয়েছে এবং সংবর্ধনা করছে ইস্টবেঙ্গলের সামগ্রী দিয়ে, ইস্টবেঙ্গলের জার্সি, ইস্টবেঙ্গলের যে সেন্টিনারি কয়েন তা দিয়ে সংবর্ধনা করছে। তো দেখে বেশ ভালো লাগলো। তো খুব বেশি বুঝলাম না, সেখানে দেখলাম মহাবাডানেরও এক ইনভেস্টর কর্মকর্তা আছে যে কিছুদিন আগে পর্যন্ত ইস্টবেঙ্গলও ছিল, ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটিতে, আর মোহনবাগানে কাউকে দেখলাম না। তো আমি সেই ছবিগুলো একটু শেয়ার করলাম। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখছি যে একজন ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে, সে যথেষ্ট অভিজ্ঞ ফ্যান, মানে সে লিখেছে যে মজা করে লিখেছে যে তোমাদেরকে আমরা জার্সি দিলাম, তুমি আমাদেরকে প্লেয়ার দাও। তা আমি তাকে মজা করে পাল্টা লিখলাম, মানে শুধু প্লেয়ার কেন, প্লেয়ার না হোক, অন্তত আমাদের যে ইউথ ডেভেলপমেন্ট আছে, যে একটা ইকোসিস্টেম দরকার, মানে পাতি একটা দুটো একাডেমি করে কিছু হবে না, যেটা বাজাজ বলে ওইটা হবে না। আপনার দেশের কোণে কোণে এরকম একাডেমি, প্রত্যেকটা মানে জেলায় জেলায় একাডেমি করতে হবে। সেটা আপনি যাই বলুন, নামটা যাই হোক, কোচিং সেন্টার বা একাডেমি যাই হোক, তাই বললাম মানে এইটাও তো করতে পারে। তার কিছুক্ষণ বাদে আমি আবার ওই ফেসবুকে খুলে দেখলাম মানে কোনো আপডেট আছে কি না। তো দেখলাম সেখানে তিনি একটা, মানে সেই ব্যক্তি যে শেয়ার করেছিল ছবি, মানে ইস্টবেঙ্গলের কর্মকর্তা কিনা আমি জানি না, তিনি দেখলাম একটা খবরের কাগজের একটা রিপোর্ট শেয়ার করেছে। আমি জানি না কোন খবরের কাগজ, দেখতে হবে কোন খবরের কাগজ, বাংলা একটা খবরের কাগজ। তো সেখানে দেখলাম এই ব্যাপারটা নিয়ে একটা প্রতিবেদন বেরিয়েছে গতকালের এই মিটিংটা নিয়ে। তো বোঝা যাচ্ছে সেটা কোনো একটা ব্যবসা সংক্রান্ত মিটিং, কিন্তু সেখানে কিন্তু একটা অদ্ভুত আলোচনা হয়েছে, যেখানে অ্যাম্বাসেডার ছিল ওখানকার আর্জেন্টিনার যে বিজনেসের সেক্রেটারি, সচিব বলছেন, তিনি ছিলেন। এবং একটা কথা আমার খুব ভালো লাগলো, মানে যে সচিব তিনি বলেছেন, আমি যে এটা মজার ছলে বলেছিলাম যে আলগাভাবে যে ইউথ ডেভেলপমেন্ট, তিনি বলেছেন আমরা বিভিন্নভাবে কলকাতায় আমরা শুনেছি যে ফুটবলের একটা বিশেষ চর্চা আছে, সেটা হয়তো মুখ্যমন্ত্রী থেকেও তিনি শুনে থাকতে পারেন, কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ভীষণ ফুটবলকে কেন্দ্র করে সব কাজ এগোতে চান, মানে তার রাজনৈতিক যে কাজকর্ম বা বাংলাকে তুলে ধরা, সেখানে তিনি ফুটবলকে ব্যবহার করেন। সেটা অনেকেই করেছে, অনেক যুগে করেছে। কেউ ধরুন কোনো রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, কেউ ক্রিকেটকে ব্যবহার করে, কেউ ফুটবলকে ব্যবহার করে, কেউ সিনেমাকে ব্যবহার করে। এটা কে কী কাকে ব্যবহার করছে সেটা একান্তই সেই রাজনৈতিক দল বা তার নেতৃত্বের পছন্দের ব্যাপার বা প্রেরোগেটিভ। তো ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফুটবলকে ব্যবহার করেন তার এই রাজনৈতিক কার্যকলাপের জন্যে। তো সেখান থেকে জেনে থাকবেন। তো তিনি বলছেন যে আমরা তো মানে জড়িত হতেই পারি, কিন্তু মানে তোমাদের কাছে কোনো প্ল্যান আছে কি, মানে নয়তো যেটা উনি বলছেন যে তোমাদের কাছে প্ল্যান থাকলে আমরা অবশ্যই এই ব্যাপারে ভীষণ আগ্রহী, কিন্তু মানে জাস্ট নাম কস্তে কথা বলার জন্য, ফালতু বকবক করার জন্য সময় নষ্ট করার কোনো মানে হয় না। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, কেননা আমাদের ভারতীয়দের মধ্যে, মানে বাঙালি বলুন বা প্রত্যেকটা ভারতীয়ের মধ্যে একটা মানে জেনারেলি একটা ব্যাপার আছে, খালি বকবক করে যাবে, বাতালা মারবে, কোনো কাজের কাজ করবে না। সেটা বিভিন্ন স্তরে, মানে একদম নিচু স্তরেও রয়েছে আর একদম ওপর নেতৃত্বের মধ্যে রয়েছে, মানে ঘন্টার পর ঘন্টা প্রতিশ্রুতি দেবে, লাস্টে বলবে এটা জুমলা ছিল, কাজের কাজ করবে না। এবং এইটা কিন্তু শুধু ভারত না, যে কোনো তৃতীয় বিশ্বেই এবার ব্যাপারটা এরকমভাবেও দেখা যায়, মানে আপনি খালি বকবক ফার্মিংয়ের যদি বিশ্বাসী হন, আপনি তৃতীয় বিশ্বেই থাকবেন।
আপনি এবং আপনাদের তৃতীয় বিশ্বেই থাকবে, আপনি যদি বকবক ফার্মিংয়ে বিশ্বাসী হন। সুতরাং এটা যে কোনো তৃতীয় বিশ্বে আপনি দেখবেন, সেই ইথিওপিয়া দেখবেন, নাইজেরিয়া দেখবেন, শ্রীলঙ্কা দেখবেন, নেপাল দেখবেন, ভারত দেখবেন, যারাই তৃতীয় বিশ্বে রয়েছে সেখানে এই বকবক ফার্মিংয়ের মানে খুবই প্রাধান্য, মানে সমস্ত স্তরে, অফিসের বস থেকে শুরু করে সমস্ত জায়গায় খালি বকবক বকবক হয়ে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তো এই ব্যাপারটা নিয়ে যে বলেছে আর্জেন্টিনার সেক্রেটারি, বিজনেস সেক্রেটারি, এবং সেটা যে প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার। আমি যেমন ওই গতকালের ওই বললাম না, মানে ওই আমার ক্যাঙ্গারু সংরক্ষণ প্রকল্প নিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল সকালবেলা, সে বললো আপনারা এটা শুনেছি, একটু ভাবনা চিন্তার বিষয় রয়েছে ব্যাপারটা। তো দেখুন, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা আমাদের যে দেশে যে রাজস্ব আদায় হয়, সেটা জিএসটি মারফত হোক বা ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্সের মারফত হোক বা কোম্পানি ট্যাক্স, সেটা তো কেন্দ্রের কাছে চলে যায়। তারপর কেন্দ্র সেই টাকাটা আবার বন্টন করে, পুনর্বন্টন করে, ডিস্ট্রিবিউট করে, রিডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা স্টেটকে। কেরালাকে করে, গোয়াকে করে, মণিপুরকে করে, পশ্চিমবঙ্গকে করে, তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, কিন্তু করে। এবং সেই টাকাটা থেকে তো ফেডারেল স্ট্রাকচারে স্টেট সেই টাকাটা ব্যয় করে। তো কেরালার টাকা তো কেরালা সরকার পাচ্ছে, তো পশ্চিমবঙ্গ সরকারের কোনো ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব কেন কেরালার কোনো ইউথকে ডেভেলপ করবে? এটা বোঝার চেষ্টা করুন। আজকে যদি কেরালা সরকার ইস্টবেঙ্গল ক্লাবকে 10 কোটি টাকা দেয়, আমি বলবো আমাদের ইউথ ডেভেলপমেন্টে 50% আমরা কেরালা থেকে নিয়ে আসবো। বা ধরুন নাগাল্যান্ড সরকার আমাদেরকে বললাম 15 কোটি দেবে, আমি বলবো তো আমরা নাগাল্যান্ডে কিছু ইস্টবেঙ্গল স্কুল খুলবো এবং নাগাল্যান্ডের ছেলেদেরকে আমরা স্কলারশিপ দেবো, তাদেরকে আমরা কলকাতায় নিয়ে আসবো। কিন্তু কেরালা সরকার তো ইস্টবেঙ্গলকে টাকা দিচ্ছে না। এটা বোঝার চেষ্টা করুন। আমি সিনিয়র লেভেলে কথা বলছি না, ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের জন্য দেশের শ্রেষ্ঠ প্লেয়াররা খেলবে ইস্টবেঙ্গলে, সে যেই রাজ্যেরই হোক না কেন। কিন্তু ইউথ ডেভেলপমেন্ট যেখানে আমরা আমাদের ঘরের শিশুকে তৈরি করছি, আমরা তো কাক নই। কাক কোকিলের ডিমকে পাহারা দেয়, তা দেয়। আপনি কি নিজেকে কাক মনে করছেন, দাঁড় কাক মনে করছেন, না পাতি কাক মনে করছেন? কোন কাক, পাতি কাক না দাঁড় কাক? এই বকবক আর কাক এর মধ্যে কি আমরা সীমাবদ্ধ থাকবো? মানে দেশটার কথা ছাড়ুন, আমরা বাঙালি জাতি কি দাঁড় কাক, পাতি কাক আর বকবক এর মধ্যে সীমাবদ্ধ থাকবো? দেখে আরেকটা বিষয় নিয়ে শেষ করছি। এখন দেখলাম গতকাল সৌভিক, ইস্ট বেঙ্গলের যে সৌভিক চক্রবর্তী, সে বাংলাদেশ নিয়ে একটা ভালো একটা পোস্ট লিখেছে, যথেষ্ট ডিপ্লোম্যাটিক পোস্ট, মানে একদম সোবার, সুন্দরভাবে লিখেছে। তার আগে তো আমাদের ইস্টবেঙ্গল ক্লাব থেকে করেছে একটা প্রেস মিট। তো এই ব্যাপারটা নিয়ে আমি মানে দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান খুবই উত্তেজিত, গালমন্দ করছে একে ওকে তাকে প্রচুর, মানে শুধু ইস্টবেঙ্গল ফ্যান না, মানে প্রত্যেকটা ভারতীয় সামগ্রিকভাবে মোটামুটি। তো এই ব্যাপারে একটা আমি বাংলাদেশের কিছু চ্যানেলে শুনছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, মানে আমি জানি না কোন চ্যানেল কোন পার্টি মানে ওরিয়েন্টেড, মানে যেই সরকার চলে গেছে তাদের পক্ষে না তাদের বিপক্ষে জানি না, র্যান্ডাম কিছু চ্যানেল আমি শুনছিলাম। তো গতকাল একজন ব্যক্তির কিছু মন্তব্য শুনছিলাম। তো আমার যেটা সামগ্রিকভাবে মনে হলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সেটার সাথে আমি একটা অতীতের একটা ঘটনা কোরিলেট করতে পারছি। ইতিহাস মানে হিস্ট্রি রিপিটস বলে একটা কথা আছে, তো সেটা একটা আমি একটু কোরিলেট করতে পারছি। আমি ইতিহাসের ঘটনাটাই বলি, আপনাদের মাথায় যদি বুদ্ধি থাকে আপনারা সেটা কোরিলেট করে নিতে পারবেন বাংলাদেশের সাথে। আর যদি বুদ্ধি না থাকে তো অতটা ব্যাখ্যার দরকার নেই, মানে সবার সব কিছু জানার দরকার নেই। তার ইতিহাসের ঘটনাটা বলি। ইতিহাসে আপনারা অনেকেই শুনে থাকবেন চেঙ্গিস খানের কথা, যে চেঙ্গিস খান মানে বিশাল বড় একজন সম্রাট ছিল বা রাজা ছিল বা যাই বলুন, ছিল একটা মঙ্গোলিয়ান ইনভেডার বলে, মানে পাশ্চাত্য দুনিয়া তাকে খুব খারাপভাবে দেখায় যে মানে রক্ত পিপাসু বলে চেঙ্গিস খান। তো ঘটনাচক্রে চেঙ্গিস খান গোটা মঙ্গোলিয়া থেকে শুরু করে তার যে সাম্রাজ্য ছিল সেটা কিন্তু পূর্ব ইউরোপের অনেকটাই বিস্তৃত ছিল। আমাদের মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ অনেকটাই সেই চেঙ্গিস খানের আন্ডারে চলে এসেছিল। ঐতিহাসিক ঘটনা, আমার বানানো নয়। এবার চেঙ্গিস খানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পাশ্চাত্য দুনিয়ায় যে চেঙ্গিস খান নাকি প্রচুর খ্রিস্টানকে নিধন করেছে। এখন এই মুহূর্তে যেরকম আমরা শুনছি বাংলাদেশে যে হিন্দুদের ওপর বা মাইনরিটিদের ওপর আক্রমণ চলছে, সেরকম একটা ধাপ্পা রয়েছে চেঙ্গিস খানের বিরুদ্ধে যে সে প্রচুর খ্রিস্টানকে নিধন করেছে। এখন ইতিহাসের ঘটনাটা হলো
চেঙ্গিস খানের যে সময় সাম্রাজ্য বিস্তার করছিল চেঙ্গিস খান, সেই সময় খ্রিস্টানরাও ওদের চার্চ মারফত বা ওদের যে রাজা ছিল বা বিভিন্ন যে ইউরোপে যেসব ছোট ছোট রাজা ছিল বা রাজত্ব ছিল, তারাও কিন্তু একটা ক্রুসেড বার করতো, মানে একটা চার্চের একটা ব্যানারে একটা ক্রুসেড বার করতো, বিভিন্ন চার্চের ব্যানারে ধর্মের নামে বলতো চলো যুদ্ধ করি। ব্যাপারটা ছিল ব্যবসায়িক ফায়দা, মানে আমাদের রাজস্ব টান পড়ছে, ভাড়ারে টান পড়ছে, ভাণ্ডারে টান পড়ছে, চলো গিয়ে একটু টাকা তুলে আনি। এবার টাকা তুলে আনি আমি, মানে বেসিক্যালি ডাকাতি, রঘু ডাকাত মতন। এখন ডাকাতি করে টাকা আনতে যাব বললে কিন্তু দেশের লোক একটু খাপ্পা হয়ে যাবে। কেন খাপ্পা হবে? কেননা আপনি তো দেশের লোকের থেকেই টাকা তুলছেন, আপনার যে যুদ্ধের ব্যয় ভার তারাই বহন করছে, দেশের সামগ্রিক, দেশের সাধারণ লোক। তো আপনাকে তো দেশের থেকে টাকা তুলতে হবে, ট্যাক্স করতে হবে, করে সেই টাকা নিয়ে এবার আপনি যুদ্ধটা ফান্ডিং করবেন, তারপর সেই যুদ্ধ থেকে আপনি টাকা নিয়ে আসবেন। মানে আপনি ব্যবসায় আপনি টাকা ঢালছেন টাকা তোলার জন্য, যে টাকাটা ঢালবেন সেটা সাধারণ পাবলিকের টাকাটাই ঢালছেন, সাধারণ পাবলিক রেগে যাবে আপনি মারপিট করতে যাচ্ছেন, যুদ্ধ করতে যাচ্ছেন শুনলে। তো সেই জন্য একটা ক্রুসেড বার করতো তারা, খ্রিস্টান ক্রুসেড, আপনারা দেখতে পাবেন ইতিহাসে একটু চর্চা করবেন। তো সেই ক্রুসেড কিন্তু এই চার্চের ব্যানারে যেত, চার্চের ফ্ল্যাগ নিয়ে যেত, ক্রস নিয়ে যেত, এবং তারা গিয়ে বেসিক্যালি যুদ্ধ করত। এটা পরবর্তীকালে একই মডেল মানে ইসলামরাও করেছে। তো যাকে এটা চার্চের ব্যানারে যেত। এবার অবশ্যই সংঘাত ঘটবে। কেন? ওদিক থেকে আপনার চেঙ্গিস খানও টাকা তোলার জন্য সাম্রাজ্য বিস্তার করছে, এদিক থেকে যে পাশ্চাত্য রাজারাও পূর্বের দিকে তাদের রাজত্ব বিস্তার করতে চাইছে, তাদের সাম্রাজ্য বা তাদের যেখান থেকে তারা টাকা পেতে পারে। এবার ক্ল্যাশ হতো, মারপিট হতো, যুদ্ধ হতো চেঙ্গিস খানের সাথে এইসব খ্রিস্টান রাজাদের। তারপর যুদ্ধে বা যেটা হয়েছে, যার যত সামরিক বল বেশি সে জেতে। তো চেঙ্গিস খান মানে যুদ্ধে অনেক বেশি দক্ষ ছিল, তো যুদ্ধগুলো জিতে যেত, এবং যুদ্ধ যে পক্ষ জিতবে সেই পক্ষে অবশ্যই কম মারা যাবে, অপর পক্ষে বেশি মারা যাবে, নিধন হবে। তো যারা খ্রিস্টান তরফ ছিল তাদের অনেক বেশি মারা যেত। তো ওইটা কিন্তু সামরিক যুদ্ধ ছিল, এবং পুরোটাই টাকার জন্য হতো। ওদিকেও চেঙ্গিস খান টাকার জন্য করছে, এরাও টাকার জন্য করছে। এবার যে মারা গেল সে বলল আমি টাকার জন্য মারা যাইনি, আমি আমার ধর্মের জন্য মারা গেছি। তো ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই প্যারালাল। যাকে এই ব্যাপারটা বেশি দিকে ইতিহাসের দিকে আর গিয়ে কাজ নেই। তো আবারও ফিরি আমরা যে বক ফার্মিং, যে এবার আমি আশা করব যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, জানি না মানে মোহামেডান ম্যানেজমেন্ট তারা কী করবে জানি না, তারা মানে তো জাম্বো ধোসার মতন, তাদের যে ইনভেস্টার রয়েছে জাম্বো ধোসার মতন খালি মানে বেড়েই যাচ্ছে, মানে পাতলা, স্প্রেডিং কুইক অ্যান্ড থিন যেটা বলে, খুব তাড়াতাড়ি বাড়ছে আর খুব পাতলা। সে মানে হচ্ছে মানে আইসের লেয়ারের মতন। ওই শীতের দেশে হয় অনেক সময়, মানে যেখানে আপনার ওই পুকুর রয়েছে বা একটা সরোবর গোছে রয়েছে, অনেক সময় একটা হালকা একটা বরফের আস্তরণ হয়ে যায়, মনে হয় পুরোটাই বরফ, আপনি দাঁড়াবেন ফ্যাক করে নিচে পড়ে যাবেন বরফটা ক্র্যাক করে, মানে পাতলা লেয়ার অফ আইস থাকে। বা আপনি যখন জাম্বো ধোসা খাবেন, জাম্বো প্লেন ধোসা, ভেতরে কিছু থাকে না, বিশাল বড় একটা হয় ধোসা, প্লেট ছাড়িয়ে বেরিয়ে যায়। ওরকম কুইক করছে। আমি জানি না ওদের দ্বারা কিছু হবে কি না। মোহনবাগানের তরফে কেউ যায়নি, ওদের ইনভেস্টার তো এসব একদম আলাদা জগতে রয়েছে ওদের। আর ওদের যে লেগেসি ইউনিটটা আছে তাদের তো আবার কোনো ফুটবলের রাইট নেই, তো যাওয়া না যাওয়া সমান। ইস্টবেঙ্গল থেকে গিয়েছিল যারা গিয়েছিল, তো আশা করি কিছু কাজের কাজ হবে। মানে খালি ছবি তুললাম, মানে থোবনা দেখালাম, নিজের ব্যবসার বাড়ানোর ব্যবস্থা করলাম, এতে যদি সীমাবদ্ধ না হয় তো ভালো হয় ব্যাপারটা। দেখুন, ভালো করে কাজ করুন, আপনার মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলবো যে আপনার মঙ্গল হবে, আপনার ব্যবসার মঙ্গল হবে, ইস্টবেঙ্গল ক্লাবেরও মঙ্গল হবে, বাংলার ফুটবলের মঙ্গল হবে, দেশের ফুটবলের মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন।